টেস্টের সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কাতে। একটা ড্র করেছি, একটা হেরেছি। প্রাপ্তি কি অপ্রাপ্তি কি রয়েছে, কতটুকু উন্নতির জায়গা তা নিয়ে আজকে আমি কথা বলব। প্রাপ্তির কথা যদি আমরা প্রথমে বিবেচনা করি, তাহলে এই সিরিজের সর্বপ্রথম প্রাপ্তি হচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্টের মানসিকতার পরিবর্তন। কী মানসিকতার পরিবর্তন? সেটা হচ্ছে আমরা 5 জন জেনুইন বোলার নিয়ে একটা টেস্ট স্কোয়াড বানিয়েছি অবশেষে, এবং সেটা অনেক দীর্ঘ সময় পরে। এবং এই 5 জনের ভেতরে 3 জন আবার সিমার। লাস্ট এরকম লাইন আপ আমরা কবে দেখেছি সেটা কিন্তু খানিকটা একটু চিন্তা করতে হবে যে আসলে আমরা লাস্ট এরকম 3 জন সিমারওয়ালা লাইন আপ কবে দেখেছি। এই 3 জন সিমারের ভেতরে আরেকজনের কামব্যাক, সেটা হচ্ছে তাসকিন। ইনজুরির পরবর্তীতে তাসকিন নিজেকে অনেকটা খুঁজে বেড়াচ্ছিলেন, অনেক হার্ডওয়ার্ক করেছেন, যেটার ফল আমরা দেখেছিলাম নিউজিল্যান্ড সিরিজে। চমৎকার বোলিং করেছিলেন, দুর্দান্ত বোলিং। সেই ফর্মটাকে তিনি ক্যারি করে নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কাতে, এবং সেখানেও এরকম ফ্ল্যাট উইকেটে চমৎকার গতিতে, চমৎকার কন্ট্রোলে, এবং সব থেকে ইম্পর্টেন্ট একজন সিমারের জন্য যেটা একটা টেস্ট ম্যাচে, সেটা হচ্ছে মাথা খাটিয়ে বোলিং করা, যেটা তাসকিন সম্পূর্ণভাবে করেছিলেন। প্রথম টেস্টে তাসকিন 30 ওভার বল করেছেন, 3টি উইকেট পেয়েছিলেন। আর দ্বিতীয় টেস্ট ম্যাচে 34.2 ওভার বল করেন, এবং সেখানে তিনি 4টি উইকেট পেয়েছিলেন। এই দুটো টেস্ট ম্যাচে তাসকিনের উইকেট সংখ্যা আরও বেশি হতে পারত, হয়তো তিনি দুটো টেস্ট ম্যাচেই 5 উইকেট ফল পেতেন। কিন্তু আমাদের বাংলাদেশ দলের ফিল্ডাররা বেসিক ফিল্ডিংটাই এই টেস্ট ম্যাচে করতে পারেনি। ফিল্ডিংয়ের চরম দুর্দশা গিয়েছে এই সিরিজটা। যদি আমরা ফিল্ডিংটা ভালো করতাম, ইউ নেভার নো, আমাদের কিন্তু টেস্ট জয়ের একটা সুযোগ তৈরি হলেও হতে পারত। ইটস অ্যান্ড বার্ডস আমরা বাদ দিই, বেসিক ফিল্ডিংটা যে কোনো ক্রিকেটে, সেটা টেস্ট হোক, ওডিআই হোক, টি20 হোক, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট ইন মডার্ন ডে ক্রিকেটে ফিল্ডিং ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আ গেম। আমরা প্রায়শই আমাদের প্লেয়ারদেরকে একটা বক্তব্য দিতে শুনি, সেটা হচ্ছে ক্যাচ মিস ইজ আ পার্ট অফ আ গেম। ওয়েল, বেসিক ফিল্ডিংয়ে ক্যাচ মিস কখনোই একটা পার্ট অফ আ গেম আমার কাছে অন্তত মনে হয় না। বেসিক ফিল্ডিংয়ে আগে যদি আমরা ঠিক থাকি, তারপরে যদি ক্যাচ মিস করি, দ্যাটস ডিফারেন্ট। বাট এই দুটো টেস্ট ম্যাচে আমরা আমাদের বেসিক ফিল্ডিংটাই করতে পারি। এই দুটো প্রাপ্তির পরে এবার আসবো অপ্রাপ্তির কথা। অপ্রাপ্তিটা কী ছিল? অপ্রাপ্তিটা ছিল মমিনুল হকের কাছ থেকে। উইন্ডিজ সফর থেকে শুরু করে এখন পর্যন্ত, আমি ইন্ডিয়া পাকিস্তান সিরিজের কথা বাদই দিলাম, এই বছরের ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে এসে খেলেছিল, এবং সেখানে মমিনুল হকের ক্যাপ্টেন্সি আমরা ফলো করি। ওই সিরিজ থেকে এই সিরিজের পার্থক্যটা কোথায় ছিল? খানিকটা পার্থক্য ছিল, সেটা ছিল ফিল্ড প্লেসমেন্টের কথায়, এবং ঘাটতিটাও ছিল এই ফিল্ড প্লেসমেন্ট। পার্থক্যটা হচ্ছে মমিনুল হক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যতটা ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি করেছিলেন, এই সিরিজে সেখান থেকে বের হয়ে খানিকটা অ্যাগ্রেশন দেখিয়েছেন, কিন্তু সেই অ্যাগ্রেশনটা ছিল অল্প সময়ের জন্য। এটাই হচ্ছে সেই অপ্রাপ্তি। আপনি 3 জন সিমার নিয়ে খেলছেন, আপনার নতুন বলে সিমার বল করে যাচ্ছেন, এবং আপনি 3টা স্লিপ রেখেছেন, স্বাভাবিক। দিমুথ করুণারত্নে চরম লেভেলের ব্যাটিং কিন্তু করেছিলেন এই সিরিজটাতে। তো এখন আমি দিমুথ করুণারত্নেরই একটা এক্সাম্পল দিই। সাপোজ কি ম্যাচের ভেতরে উনি কিন্তু একটা কভার ড্রাইভ ফেললেন, 4 নিলেন, বা পয়েন্ট অঞ্চল দিয়ে একটা 4 আদায় করে নিলেন। পরবর্তীতেই মমিনুল হককে দেখা গেছে থার্ড স্লিপটাকে সরিয়ে তিনি কিন্তু পয়েন্টের দিকে নিয়ে আসছেন, বা থার্ড স্লিপটাকে ডিপ কভারে পাঠিয়ে দিচ্ছেন, বা এক্সট্রা কভারের দিকে পাঠিয়ে দিচ্ছেন। পরবর্তী বলটাতেই কিন্তু দিমুথ করুণারত্নে এজ হয়ে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি পেয়ে যাচ্ছেন। এটা এই সিরিজে হামেশাই দেখা গিয়েছে। এরকম মেন্টালিটি নিয়ে আপনি একটা ম্যাচ বের করতে পারবেন না। আপনার টেস্ট ম্যাচে যতটা সম্ভব ক্লোজ ইন ফিল্ডিং রাখা উচিত, কিন্তু সেখানে আমরা দেখেছি যে একটা সময়ে ফিল্ডারদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এবং যার ফলশ্রুতিতে শ্রীলঙ্কান 2 জন ওপেনার, যারা কিনা চমৎকার ব্যাটিং করেছেন, লাহিরু থিরামান্নে এবং দিমুথ করুণারত্নে, খুব ইজিলি স্ট্রাইক করে রান আদায় করেছেন। এই জায়গাটায় কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। সো মুমিনুল হকের ক্যাপ্টেন্সির কথা যদি বলি, অ্যাগ্রেশন প্রথম দিকে দেখেছে, ঠিক আছে, বাট সেটা ম্যাচের একটা পর্যায় পর্যন্ত ধরে রাখতে হয়।
আপনার গেম প্ল্যানের ভেতরে আপনাকে ঠিক করে নিতে হবে আমি এই পার্টিকুলার জোনে বা এই পার্টিকুলার টাইমে আই উইল অ্যাট্যাক, এই পার্টিকুলার টাইমে আই উইল রিট্রিট দ্য রানস। সো এই ডিসিশনটায় আই থিঙ্ক মমিনুল হক পিছিয়ে গিয়েছেন। আর পিচে বেশ খানিকটা বেটারমেন্টের যদি কথা বলি, তিনি বোলারদের সাথে কথা বলছিলেন, ফিল্ডারদের সাথে কথা বলছিলেন, নিজেকে ইনভলভ রাখছিলেন খেলার মধ্যে। দিস ওয়াজ আ ভেরি গুড টু সি ফ্রম হিম, যেটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিসিং ছিল। এই সিরিজে সেই জিনিসটা দেখতে পেয়েছি, এটা খুবই মানে বলতে গেলে আমাদের প্রাপ্তিরই একটা জিনিস ছিল। তবে একটা যেটা বিষয়, এরকম অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে যদি আমি টেস্ট ক্রিকেট না খেলি, আমি যদি অপোনেন্টকে অ্যাগ্রেশন দিয়ে প্রেশারে ফেলতে না পারি, তাহলে একটা টেস্ট ম্যাচের রেজাল্ট বের করা টাফ হয়ে যায়, খুবই টাফ হয়ে যায়। পরবর্তীতে আসছি ব্যাটিংয়ের কথায়। তামিম ইকবাল খান 90 অড ইনিংস খেলেছে বেশ কয়েকটা। সেখানে যদি আমি কথা বলি তাহলে হচ্ছে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারলে অবশ্যই ভালো লাগতো আমাদের। বাট আমাদের প্রত্যেকটা ইনিংসে ব্যাটিংয়ের টোনটা সেট করে দিয়েছিলেন তামিম ইকবাল, বা একটা ব্যাটিংয়ের পিলার সেট করে দিয়েছিলেন তামিম ইকবাল। প্রথম টেস্টের কথা যদি বলি, সেখানে তিনি যেভাবে 90 রানের ইনিংসটি খেলেছেন খুবই চমৎকার ছিল। একটা বাজে শট খেলেছেন এবং ওই একটা বলে আউট হয়েছে। এছাড়াও যে কটা শট খেলেছেন প্রত্যেকটা খুবই এলিগেন্ট এবং চমৎকার শট ছিল। এবং ওই টোনটাকে পুঁজি করেই কিন্তু পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক তারা আমাদের রানটাকে 500-র কাছাকাছি, 500-র উপরে নিয়ে যায় ইনফ্যাক্ট। কিন্তু সেই টেস্ট ম্যাচটা আমরা ড্র করি। দ্বিতীয় টেস্ট ম্যাচের যদি কথা বলি, প্রথম ইনিংসে শ্রীলঙ্কা খুবই সাবলীলভাবে 500 রান আদায় করে নেয় আমাদের ফিল্ডারদের কল্যাণে, এবং আমাদের সেটারই খেসারত দিতে হয়েছে কিন্তু পরবর্তীতে। কারণ ওইরকম একটা টেস্ট ম্যাচে, সেকেন্ড টেস্ট ম্যাচের যদি কথা বলি, ওইরকম একটা পিচে আপনি যখন টস হারবেন তখন খানিকটা ব্যাকফুটে থাকবেন অবশ্যই। তো ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে আসতে হলে ইউ ডেফিনেটলি হ্যাভ টু অ্যাটাক ইউর অপোনেন্ট, এবং সেই অ্যাটাকটা যদি আমরা করতে পারতাম আমাদের বলিংয়ে, আই থিঙ্ক আমাদের একটা সুযোগ তৈরি হলেও হতে পারতো, এবং সুযোগ তৈরি হয়েছিল। ইনফ্যাক্ট বেশ কয়েকটা ক্যাচ আমরা ড্রপ করেছি। স্পিনারদের যদি কথা বলি, স্পিনারদের কথা বলতে গেলে খুবই মলিন ছিলেন। তাইজুল ইসলাম যদিও ফার্স্ট টেস্টে চমৎকার বোলিং করেছিলেন, বাট তেমন একটা টার্ন আদায় করেনি, কারণ ওই পিচটা টোটালি ফ্ল্যাট ছিল। এখান থেকে আসলে বোলারদের জন্য তেমন কিছু ছিল না। দ্বিতীয় টেস্টের যদি কথা বলি, সেখানে যখন আমরা তৃতীয় দিনের কাছাকাছি যাই, আমাদের কিন্তু শ্রীলঙ্কার মানে পিচটা খানিকটা ডিফিকাল্ট হওয়া শুরু হয়, এবং স্পিনাররা একটু যদি অ্যাটাক করতে পারতো তাহলে সেইখান থেকে আসলে আমার মনে হয় খানিকটা আমরা সামনের দিকে থাকতে পারতাম। পিচে আসলে সবসময় গতির ভ্যারিয়েশন আনতে হয়, জোরে বল করলেই হয় না। আপনার স্পিনিং ট্র্যাকে যদি আপনি জোরে বল করেন তাহলে কিন্তু হয় না। আমরা যদি জয় বিক্রমার কথা বলি, তার কিন্তু বোলিংয়ের যতটা টার্ন ছিল তার থেকে বেশি ছিল ফ্লাইট অ্যান্ড স্পিড ভ্যারিয়েশন। একটা বল তিনি 87-তে করছেন, আর একটা বল 70-এর ঘরে নিয়ে যাচ্ছেন। দিস ইজ হাউ ইউ কিপ ভ্যারিয়েশনস ইন ইউর বোলিং অ্যান্ড রিসিভ দ্য ব্যাটসম্যান। পরবর্তীতে যদি আমি কথা বলি, মেহেদী হাসান মিরাজের জন্য আসলে সিরিজটা তেমন কোনো প্রাপ্তির কথাই থাকছে না। খুবই অ্যাভারেজ বোলিং করেছেন, খুবই অ্যাভারেজ ব্যাটিং করেছেন। সো ওভারঅল স্পিনারদের কাছ থেকে আমরা তেমন একটা কিছু পাইনি। যদি পেতাম সেটা হয়তো আমাদের জন্য সৌভাগ্য হতো। পরবর্তীতে আরেকটা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে আসলে রাসেল ডমিঙ্গোর স্যাক। রাসেল ডমিঙ্গোর কি এই টেস্ট ম্যাচের পরে স্যাক হওয়া উচিত কিনা? পার্সোনালি যদি আমি বিবেচনা করি, রাসেল ডমিঙ্গো যখন রিক্রুটেড হন আমাদের জন্য, তিনি জিম্বাবুয়ের অ্যাগেনস্টে একটা টেস্ট ম্যাচ খেলেন। আফগানিস্তানের বিপক্ষে আমরা তার আন্ডারই টেস্ট ম্যাচ হেরেছি। পাকিস্তানে গিয়েও আমরা সুবিধা করতে পারিনি, ওয়ানডেতেও না। টি20তে আমাদের জয় বলতে জিম্বাবুয়ের বিরুদ্ধে। আর একটা যেটা সিগনিফিক্যান্ট সব থেকে বড় জয় টি20তে, সেটা হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে। আমাদের ওয়ানডে জয় জিম্বাবুয়ের বিরুদ্ধে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। টি20তেও আমরা জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতেছি। সো প্রাপ্তি তেমন একটা কিন্তু তিনি করতে পারেননি। এখন সেখান থেকে দেখতে হবে আসলে রাসেল ডমিঙ্গোর কতটুকু দোষ, আর কতটুকু দোষ হচ্ছে আমাদের প্লেয়ারদের, বা আমাদের প্লেয়াররা কেন সেই এক্সিকিউশনটা করতে পারছে না রাসেল ডমিঙ্গোর আন্ডারে। প্লেয়ারদের পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু একটা কোচের কাজ নির্ভর করে, মানে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে প্লেয়াররা যে পারফর্ম করছে, তার মানে কোচ কীভাবে তাদের ইনস্ট্রাক্ট করছেন। রাসেল ডমিঙ্গো এই ক্ষেত্রে কতটুকু সফল হয়েছেন বা ব্যর্থ হয়েছেন সেটা তার রেজাল্টের বিবেচনায় বলতে গেলে তেমন একটা সফলতার দিকে তিনি নেই। সামনে যেহেতু 2021 সালের টি20 ওয়ার্ল্ড কাপটা আমাদের রয়েছে,
সেখান পর্যন্ত তাকে রেখে দিব নাকি আমরা তাকে সরিয়ে ফেলবো, এটা কতটুকু সিদ্ধান্ত সঠিক হবে সেটা সময় বলে দিবে। তবে পারতপক্ষে যদি আমরা রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দিই T20 ওয়ার্ল্ড কাপের আগে, আমার মনে হয় সেটা খানিকটা আনস্টেবল হয়ে যাবে। এবং যদি সরিয়ে দেই তাহলে সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে ওডিস গিবসনকে কোচ করা হবে, টিমের সাথে রয়েছেন, ইনভলভমেন্ট ভালো রয়েছে, প্লেয়ারদের সাথে কমিউনিকেট করেন। বলতে গেলে টেস্ট ম্যাচে সব থেকে তার যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বোলারদের সাথে একনিষ্ঠভাবে জড়িয়েছিলেন, তার সাইডলাইন থেকে পরামর্শ দিচ্ছিলেন, গাইড করছিলেন কীভাবে বল করতে হবে ব্যাটসম্যানদেরকে, অ্যান্ড বোলাররা সেটা শুনে এক্সিকিউটও করতে পারছিল। যদি আমরা ওডিস গিবসনকে কোচ করি, রাসেল ডমিঙ্গোকে ট্যাপ করে টিম ম্যানেজমেন্টের প্ল্যানে যদি ওডিস গিবসন থাকে, দেন আই থিঙ্ক ইট কুড বি গেম চেঞ্জার, আইদার ইট কুড বি আ গেম চেঞ্জার ফর বাংলাদেশ ক্রিকেট টিম। ওডিস গিবসনের প্রোফাইল সেটাই বলে, সাউথ আফ্রিকার কোচ ছিলেন, ইংল্যান্ড ন্যাশনাল টিমের পেস বোলিং কোচ ছিলেন। সব থেকে বড় যে জিনিসটা গেম চেঞ্জিংয়ে হবে, আমি যে কারণে বললাম গেম চেঞ্জার টার্মটা ইউজ করলাম, সেটা হচ্ছে যেহেতু তিনি পেস বোলারদের সাথে এত ভালোভাবে মিশতে পারছেন, আই থিঙ্ক বাকি যে প্লেয়াররা রয়েছে তাদের সাথেও তিনি খুব ভালো মতো মিশতে পারবেন। এবং এটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশি দরকার। বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের সাথে হাই ইনভলভমেন্ট কোচ না হলে তারা অ্যাকচুয়ালি সেই প্রপার প্ল্যান, যেটা কোচের প্ল্যান থেকে সেই জিনিসটা এক্সিকিউট করতে পারে না। আমরা আগে দেখেছি আইদার খুবই কড়া হেডমাস্টার লাগে, সামওয়ান লাইক চন্দ্রিকা হাতুলা সিংহে, আজগুলা খুব ভালো মতো প্লেয়ারদের মেশার মতো কোচ লাগে, যেটা ডেভ ওয়াটফোর্ড ছিল। সো যদি ওডিস গিবসন আসে তাহলে সেটা আমার মনে হয় একটা গেম চেঞ্জার হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি বাইরের থেকে কাউকে আনার চিন্তা করে থাকে টিম ম্যানেজমেন্ট, তাহলে আমি মনে করি সেখান থেকে রেজাল্টটা বের করা একটু টাফ, কারণ সময় তেমন একটা কিন্তু বাংলাদেশ টিমের হাতে নেই প্রিপারেশন, ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য। নতুন কোচ এসে প্লেয়ারদেরকে চিনতে হবে, বা যদি বলি টিমের কম্বিনেশনের ব্যাপার, টিমের কেমিস্ট্রির ব্যাপার, সব কিছু বিবেচনা করে নতুন কোচ আসলে, একদম নতুন কাউকে আনলে সেটা খানিকটা সেট হতে টাইম লাগবে। বাট যদি আমরা ওডিস গিবসনকে রাসেল ডমিঙ্গোর স্থানে স্থলাভিষিক্ত করি, তাহলে আই থিঙ্ক যে এটা একটা গেম চেঞ্জার হলেও হতে পারে। সো ফার সো গুড। আমি যদি এই সিরিজটার কথা বলি, প্রাপ্তি অপ্রাপ্তির একটা ছোট রেশিও অ্যানালাইসিস করি, আমি মনে করি হচ্ছে সেকেন্ড টেস্ট ম্যাচে টস একটা ফ্যাক্টর হয়েছিল। টসটা যদি আমরা জিততে পারতাম হয়তো আমরা একটু এগিয়ে থাকতাম, বাট যদি টস জিতেও আমরা সেম এরকম ফিল্ডিং করতাম বা এরকম ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি দেখতাম ক্যাপ্টেনের কাছ থেকে, তাহলে সেটা কতটুকুই বা আমাদের পক্ষে আসতো সেটা নিয়েও কিন্তু সন্দেহ থেকে যায়। অতএব বলা যায় খানিকটা হতাশা নিয়ে কিন্তু সিরিজটা শেষ হলো। সামনে শ্রীলঙ্কা সিরিজ রয়েছে এবং সেই আপডেটগুলো পেতে অবশ্যই হার্দিক টিভির সাথে থাকবেন। অ্যান্ড ওয়াচ সি পয়েন্ট অন ফ্রাইডে 10 PM. Thank you so much.